আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমি এক্সপ্লেইন করব মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা রোইদ। রোইদ মুক্তি পেয়েছে এ বছরের কোরবানির ঈদে। বাংলা সিনেমায় যে পরিবর্তনের হাত ধরে ভিন্ন ঘরানার বাণিজ্যিক সিনেমা নির্মিত হচ্ছিল, তার পালে আরও হাওয়া লাগাতে এসেছে এই রোইদ সিনেমাটি। 4 বছর আগে নির্মাতা মেজবাউর রহমান সুমন নির্মাণ করেছিলেন হাওয়া সিনেমাটি, যার গল্পতে চাঁদ সওদাগর আর দেবী মনসার গল্পটাকে অ্যাডপ্ট করেছিলেন বাংলার সমুদ্রে কাজ করা জেলেদের জীবনের পটভূমিতে। নাজিফা তুষি সেই সিনেমাতে ছিলেন গুলতি চরিত্রে, যার ছিল নিজের শরীরের আকৃতি পরিবর্তন করে সাপ হবার ক্ষমতা, যা মিলে যায় মনসার চরিত্রের সঙ্গে। দীর্ঘ বিরতির পর একই নির্মাতা নিয়ে এসেছেন তার দ্বিতীয় চলচ্চিত্র রোইদ, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একরকম তোলপাড় শুরু হয়েছে। মেটাফোর, আর্টিস্টিক কোলাজ, গন্ধম ফল, অ্যাডাম ইভ, নোয়াস আর্ক ইত্যাদি বিভিন্ন মিথোলজির ব্লেন্ড এসেছে এই সিনেমায়। আমাদের আজকের ভিডিওতে সিনেমাটির কাহিনীর আলোকে মূল গুঁড়ো অর্থ, মিথোলজির সঙ্গে কাহিনীর প্যাটার্নের মিল এবং রোইদ নামকরণের পেছনের তত্ত্ব নিয়ে আলোচনা করব। হাওয়া সিনেমাতে নাজিফা তুষির নাম ছিল গুলতি, কিন্তু রোইদ সিনেমাতে তার কোনো নাম থাকে না। সবাই তাকে ডাকত সাধুর বউ বলে। তবে রোইদ সিনেমার প্রাণ ছিল মোস্তাফিজ নূর ইমরানের সাধু চরিত্রটি। রোইদ সিনেমার গল্পটি একদম সরল রৈখিক। সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশে বেড়ে ওঠা এক লম্বা তালগাছকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। এখানে সাধু একদম মাটির সন্তান, সাধাসিধে এবং পরিবার কেন্দ্রিক। পৃথিবীর আদিম পেশাই তার জীবিকার উৎস। চান্দিলা নামের একটি গ্রামে কৃষিকাজ, পশুপালন আর মাছ শিকার এসবই ছিল তার নৈমিত্তিক কাজ। সাধুর বিয়ে হয় একটি মেয়ের সঙ্গে। গ্রামের লোকজনের কথা অনুযায়ী মেয়েটির মাথায় নাকি ছিট আছে। এ কারণেই মেয়েটির প্রথম সংসার টেকেনি, অর্থাৎ সাধু ছিল তার দ্বিতীয় স্বামী। গ্রামের মানুষের চোখে সে একজন পাগলি হলেও সাধু কখনোই তাকে সেই চোখে দেখত না। বরং কেউ তার স্ত্রীকে পাগল বলে সম্বোধন করলে সে দৃঢ়ভাবে প্রতিবাদ জানায়। সাধুর মিয়া ভাই যেই চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সেই মিয়া ভাইয়ের হয়ে কাজ করতেন তিনি। লোকে বলে তার মাছের প্রজেক্ট করতে সুবিধা পেতেই পাগলির সঙ্গে সাধুর বিয়ে দিয়েছেন। বিয়ে করে সুখ পায় না সাধু। তার বউ পাগল, রাতে তো পারেই না, রাতেও নিবিড় সঙ্গ মেলে না। বউকে ধরতে গেলেই প্রতিবাদ করে ওঠে সে। দিনে দিনে সাধুর বিরক্তি চরমে ওঠে। একদিন মেলা দেখার নাম করে অনেক দূরের এক নির্জন প্রান্তরে বউকে ফেলে আসে সাধু। অনেকদিন পর আবার ফিরে আসে সাধুর বউ, সঙ্গে নিয়ে আসে আশ্চর্য রান্নার হাত। তালের পিঠা বানিয়ে খাওয়ায় সাধুকে। এমন মজার পিঠা সাধু বাপের জন্মেও খায়নি। সাধুর মনে প্রশ্ন থেকে যায়, তার বউ এমন পিঠা বানানো শিখল কার কাছ থেকে। এবার সাধু অনুরাগী হয়ে ওঠে বউয়ের। তবে এবারও সাধু বউকে কাছে পেতে চাইলে বউ উঠে যায় চালের উপর। গরু চড়ানোর সময় ষাঁড়দের বিভিন্ন গাভীদের সঙ্গে মৈথুনের দৃশ্য কেবলই সাধুর অন্তরে কামনার আগুন জ্বালিয়ে যায়। বউয়ের উন্মুক্ত কোমর থেকে পিঁপড়া সরানোর দৃশ্য যেন তার মনের উদ্দিমিত কামনাকেই নির্দেশ করে। সাধুর বউ একটা ছাগল পালত। সেই ছাগলের নাম ছিল কুলসুম। সাধুর বউ একদিন পাগলামি করে এক মৌসুমের সব মাছের খাবার একসঙ্গে পুকুরে ছেড়ে দেয়। আবার বাড়িতে সাধুর বন্ধুরা কথা বলতে আসলে দৌড়ে পালাতো তার বউ। এসব কারণে গ্রামের ছেলেমেয়েরা আবারও বউকে পাগলি বলে খেপাতো। পাগলিও তো ছেড়ে কথা বলার পাত্র নয়। পাগলির হাতে এক শিশু মাথা ফেটে আহত হয়। বিচার হয়, সালিশ হয়। পাগলিকে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয়। তবে তাতেও বউয়ের প্রতি ভালোবাসা কমে না সাধুর। কোথাও দাওয়াত খেতে গেলে বউয়ের জন্য লুকিয়ে মাংস নিয়ে যেত সে। আবার সাধুর বউ ও স্বামীর জন্য বানিয়ে রাখত সেই তালের পিঠা। কিন্তু পা বাঁধা অবস্থায় বউ কিভাবে পিঠা বানালো সেই উত্তর পায় না সাধু। তাহলে কি বাড়িতে অন্য কেউ আসতো, তার বউয়ের বাঁধন খুলে দিত? সেই রাতেও শারীরিক সম্পর্কের সময় উল্টো সাধুর উপর উঠে মারামারি শুরু করে পাগলি বউ। স্পর্শকাতর অঙ্গে আঘাত দেওয়ার শাস্তি হিসাবে সাধু তার বউয়ের পায়ে দড়ি খুলে পরিয়ে দেয় লোহার শিকল। বউয়ের মাথা ঠান্ডা করার জন্য কবিরাজের কাছ থেকে ওষুধ আনে, যদিও সেটা জলবৎ তরলের মতো এক ঢোকে অর্ধেক খেয়ে ফেলে তার বউ। একদিন হঠাৎ আগুন লাগে সাধুর বাড়িতে। প্রথমে সে ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু তার বউ ভেতরে বাধা ছিল। কিন্তু পরে দেখে কিভাবে যেন তার বউ লোহার শিকল খুলে ঠিকই বের হতে পেরেছে। বেঁচে গেছে তাদের ছাগল কুলসুমও। কিন্তু সাধুর মনের আগুন নেভে না। তার ধারণা হয় তার পাগলি বউই তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, ছাই করে দিয়েছে তার বসত বাড়ি।
গভীর রাতে নৌকায় করে জোর করে তার বউকে মামাবাড়ির ঘাটে তাই নামিয়ে দিয়ে আসে সাধু। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাধু তার বউকে ত্যাগ করল। তবে কিছুদিন যেতে না যেতেই বউয়ের অভাব অনুভব করতে লাগলো সে। বউকে ফিরিয়ে আনতে তার মামাবাড়ির গ্রামে গেল সে। কিন্তু তখনই হঠাৎ করে তার খেয়াল হলো সে তার বউয়ের নাম জানে না। বিয়ের আগে সবাই তাকে ডাকতো পাগলি বলে, আর বিয়ের পরে বলে সাধুর বউ। কিন্তু বউয়ের মামাবাড়ি গিয়ে সাধু জানতে পারে তার স্ত্রী মামাবাড়িতে নেই। এদিকে সাধু তার বন্ধুর কাছ থেকে শোনে গ্রামেরই দুজন লোক তার ঘরে আগুন দিয়েছিল। নিজের স্ত্রীকে ভুল বুঝে দোষারোপ করে অযথাই ত্যাগ করার কষ্ট সাধুকে পোড়াতে থাকে। বেশ কয়েক মাস চলে গেল। হঠাৎ এক রাতে ঝড় শুরু হয়। বাড়ির ভেতর থেকে সাধু শুনতে পায় তাল পড়ার শব্দ। তাল কুড়াতে বাইরে গেলে আবিষ্কার করে তার স্ত্রী ফিরে এসেছে। ছাগলের ঘরে শীতে ভিজে কাঁপছে সে। সাধু ভীষণ খুশি হয়ে যায় বউকে ফেরত পেয়ে। কিন্তু সকালে রোদ উঠলে অবাক হয়ে স্ত্রীর পেটের ফোলা জায়গাটা দেখে সে বুঝতে পারে তার পাগলি বউটা গর্ভবতী হয়ে ফিরে এসেছে। সেদিন সাধু স্ত্রীর নাম জানার চেষ্টা করে, তবে সাধুর বউও নিজের নাম ভুলে গেছে। এই কয়েক মাস তার স্ত্রী কোথায় গিয়েছিল, তার আগের স্বামীর কাছে গিয়েছে কিনা, এসব কিছু জানার চেষ্টা করে সাধু। কিন্তু পাগল স্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পায় না। সাধু এরপরে লেগে পড়ে স্ত্রীর পেটের অযাচিত সন্তানকে নষ্ট করার চেষ্টায়। আনারসের সাথে ওষুধ মিশিয়ে তার স্ত্রীকে খাইয়ে দেয় গর্ভপাত করার আশায়। কিন্তু তাতে কোনো কাজ হয় না। স্ত্রীকে একদিন মেলায় ঘুরাতে নিয়ে গেলে হঠাৎ প্রচণ্ড পেট ব্যথায় আক্রান্ত হয় সাধুর বউ। বাড়িতে ধাত্রী এসে জানায় সে 5 মাসের গর্ভবতী। সদর হাসপাতালে না নিলে তাদের পক্ষে গর্ভপাত করানো সম্ভব নয়। সাধুর বউ এসব শুনে স্বামীর প্রতি রেগে যায়। রাতের অন্ধকারে একটা পাথর নিয়ে নিজের পেটে আঘাত করতে থাকে। সে রাতে স্ত্রীর কান্না শুনে তাকে ঠেকিয়ে ঘরে নিয়ে আসে সাধু। ঝড় আর বন্যার সেই রাতে সাধু শিশুর মতো কুঁকড়ে থাকে নিজের স্ত্রীর পেটের কাছে। আর ঝড়ের হাত থেকে বাঁচতে হাঁস মুরগি, খরগোশ, গরু, ছাগল, ভেড়া সব প্রাণী জোড়ায় জোড়ায় আশ্রয় নেয় তাদের সদ্য ঠিক করা ঘরে। এ যেন প্রাগৈতিহাসিক সেই মহাপ্লাবনের সময় যেমন নুহু নবীর নৌকায় সব প্রাণী আশ্রয় নিয়েছিল, তারই একটি প্রতিকল্প। ঘুম থেকে উঠে সাধু দেখে তার ঘরে কেউ নেই। তার বউ আবারও চলে গেছে তাকে ছেড়ে, সম্ভবত নিজের অনাগত সন্তানকে বাঁচানোর চেষ্টায়। কিন্তু যাবার আগে সে সাধুর জন্য ঝড়ের রাতেও বানিয়ে গেছে তালের পিঠা। এর আগে সাধু দুবার তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছিল, কিন্তু এবার যখন তার স্ত্রী একা বের হয়ে গেল তখন থেকে সাধুর মাথা খারাপ হওয়া শুরু করলো। তাদের প্রেমের ভাষা ছিল তাল। তাদের এই প্রেমে কোনো যৌনতা ছিল না। তাদের সম্পর্কের বেশিরভাগটা জুড়ে ছিল নীরবতা। আর তাদের যোগাযোগের একমাত্র ভাষা ছিল তাল। তালের পিঠা তাদের যোগাযোগের ভাষা, পারস্পরিক নির্ভরতার ভাষা এবং ভালোবাসার ভাষা। সাধু সেই তাল হাতে ঘুরে ঘুরে খুঁজতে থাকে তার স্ত্রীকে। এক বাউলের কাছ থেকে সে জানতে পারে গন্ধম ফলের কথা। গন্ধম ফল জালিতে কেউ ছয় না, পাকলে কেউ খায় না। সেই আদি পাপের জনক গন্ধম ফল। মানব সৃষ্টির শুরুতে হজরত আদম আলাইসাল্লামকে শয়তানের প্ররোচনায় গন্ধম ফল খাইয়েছিলেন তার স্ত্রী হাওয়া আলাইসাল্লাম। এরপরেই ঘটে তাদের বিচ্ছেদ এবং স্বর্গপতন। সাধুর মনে হতে থাকে সেও গন্ধম ফল খেয়েছে নিজের অজ্ঞাতে। এজন্যই তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়েছে। মাটি দিয়ে তৈরি নকল তাল হাতে ঘুরতে থাকে সাধু। এর মধ্যে সাধু জানতে পারে তার স্ত্রী কুলসুম নামের যেই ছাগলটি লালন করত সে বাচ্চা প্রসব করে মারা গেছে। সাধুর জন্য এই মৃত্যুটিও ছিল এক মানসিক আঘাতের উপকরণ। সে ধীরে ধীরে তার স্ত্রীর মতোই পাগল হয়ে যেতে থাকে। দুগ্ধবতী ছাগলের শাল দুধ দুইয়ে খাইয়ে দেয় সদ্যজাত শাবককে। তারপর কুলসুম নামের ছাগলের চামড়া ছিলে রান্না করে সে। তারপর আয়োজন করে পুরো একটা ছাগলের মাংস খেয়ে ফেলে সে। একসময় অতিরিক্ত খাবার কারণে বমিও করে দেয়। প্রথমবার যখন সাধু বউকে বের করে দেয়, তারপর খেতে কাজ করার সময় উপর থেকে তাল পড়লে সেই তাল উপলক্ষ করে ফিরে আসে তার স্ত্রী। দ্বিতীয়বার ঝড়ের রাতে তাল পড়ার শব্দ শুনে বের হলে দেখতে পেয়েছিল তার স্ত্রী ঝড়ের মাঝে শুয়ে আছে। এবারও দুপুরবেলা ক্ষেতের মাঝে তাল পড়ার শব্দ পেয়ে দৌড়ে যায় সাধু, যদি তার স্ত্রীকে খুঁজে পায় সেই আশায়। তার কাছে মনে হচ্ছিল তাল পড়ার মধ্য দিয়েই ফিরে আসবে তার স্ত্রী। কিন্তু সে অবাক হয়ে দেখতে থাকে শত শত তাল পড়ছে গাছগুলো থেকে। এক পর্যায়ে তালের সমুদ্রে ডুবে যায় সে। আর সেখানেই তার দিকে হাত বাড়ায় তার স্ত্রী। তার স্ত্রী কি সত্যি এসেছিল, নাকি সবই ছিল তার উন্মাদ মস্তিষ্কের কল্পনা?
এই তালের সমুদ্রে ডুবন্ত অবস্থায় শেষ হয় সিনেমাটি। প্রিয় দর্শক বন্ধুরা, এবার চলুন কাহিনীটির ব্যবচ্ছেদ করা যাক। আপাত দৃষ্টিতে সাদা চোখে মনে হতে পারে সিনেমাতে আদি পিতা আদম আলাইসাল্লাম এবং আদি মাতা হাওয়া আলাইসাল্লামের স্বর্গপতন, প্রেম, বিচ্ছেদের কাহিনী গ্রামীণ পটভূমিতে দেখানোর একটি প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারি আদতে তা নয়। হযরত হাওয়া আলাইসাল্লাম ছিলেন আদম আলাইসাল্লামের পাঁজরের হাড় থেকে বানানো তার জীবনসঙ্গী। হাওয়া আলাইসাল্লামের জীবনের প্রথম পুরুষ ছিলেন আদম। কিন্তু এই সিনেমাতে সাধুর বউয়ের আগে একবার বিয়ে হয়েছিল, কাজেই এটি আদম হাওয়ার কাহিনী নয়। সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি হিব্রু মিথোলজিতে। মেসোপটেমিয়ান ডেমোনোলজি এবং জিউইশ ফোকলোরে লিলিথ নামের একটি চরিত্রের বর্ণনা পাওয়া যায়। বুক অব জেনেসিস অনুযায়ী অ্যাডামকে সৃষ্টির পর ঈশ্বর তার একাকিত্ব দূর করার কথা ভেবেছিলেন। সঙ্গিনী হিসাবে একই মাটি থেকে সৃষ্টি করেছিলেন লিলিথকে। লিলিথ বুদ্ধিদীপ্ত, আত্মসম্মান বোধে পরিপূর্ণ এক নারী। তার জন্ম সেই মাটি থেকেই যা থেকে অ্যাডামের জন্ম, যার কারণে পরবর্তীতে লিলিথ মেনে নিতে চায়নি অ্যাডামের আধিপত্য। নিজেকে সে দাবি করেছে অ্যাডামের সমকক্ষ, যা তৈরি করেছিল অ্যাডামের মনে লিলিথের প্রতি বিরুদ্ধ চিন্তা। সৃষ্টির পরপরই লিলিথের সাথে অ্যাডামের দ্বন্দ্ব শুরু হয়, মূলত সঙ্গমের সময়। নিজেকে শ্রেষ্ঠ দাবি করা অ্যাডাম লিলিথকে বোঝাতে চায় তার জায়গা উপরে নয়, নিচে। লিলিথ তা মানতে অস্বীকার করে। যে শ্রেষ্ঠতার দাবি অ্যাডাম করে আসছে তা সে উড়িয়ে দেয় এক নিমিষেই। তার পক্ষে সে যুক্তিও স্থাপন করে, যেহেতু একই মাটি থেকে একই উপায়ে তাদেরকে তৈরি করা হয়েছে, সেহেতু অ্যাডাম নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারে না তার উপর কর্তৃত্ব করতে। এইসব মতভেদ দেখে স্বর্গে থাকার ইচ্ছে চলে যায় লিলিথের। স্বেচ্ছায় স্বর্গ থেকে মর্তে নামে লিলিথ। লিলিথের ব্যবহারে নাখোশ অ্যাডাম যায় স্রষ্টার কাছে, অভিযোগ করে লিলিথের বিরুদ্ধে। এমন সঙ্গিনী তাকে কেন দেওয়া হলো যে তার কথা শুনবে না, যে পালিয়ে গেল তাকে ছেড়ে? লিলিথের উপর বিরক্ত স্রষ্টা তার 3 ফেরেস্তা পাঠায় লিলিথকে খুঁজে বের করতে। ফেরেস্তারা স্রষ্টার বার্তা নিয়ে যায় লিলিথের জন্য। যদি সে ফিরে আসে, মেনে নেয় অ্যাডামের কর্তৃত্ব, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর সে যদি প্রত্যাখ্যান করে, তাকে সম্মুখীন হতে হবে শাস্তির। লিলিথ ফিরে যেতে অস্বীকৃতি জানিয়ে বলে, আমি আমার নিজের সন্তান হারাবো, কিন্তু পুরুষের দাসত্বে ফিরব না। এরপর অ্যাডামের জন্য তার পাঁজরের হাড় থেকে ঈশ্বর তৈরি করেন ইভ বা হাওয়াকে, যার সঙ্গে সুখে শান্তিতে দিন কাটছিল অ্যাডামের। আর লিলিথ পিশাচে রূপান্তরিত হয়েছিল। লিলিথ নবজাতক শিশু এবং প্রসূতি মায়েদের ক্ষতি করার জন্য শপথ নিয়েছিল। তবে মধ্যযুগীয় ইহুদি মিথোলজিতে একটি গুরু ও প্রতীকী মোড় আছে। লিলিথ সবসময় বিভিন্ন প্রাণীর সঙ্গে থাকত, বিশেষ করে সাপ এবং প্যাঁচার সঙ্গে ছিল তার আত্মিক যোগাযোগ। লিলিথ অ্যাডামের কাছে ফিরে এসেছিল, তবে স্ত্রী হিসাবে নয়, সাপের রূপ ধরে ইভ বা হাওয়াকে প্ররোচিত করে গন্ধম ফল খাওয়ানোর জন্য এবং আদমের অজান্তেই তার বীর্য চুরি করার জন্য। আমার কাছে মনে হয়েছে রোহিত সিনেমাতে নাজিফা তুষির চরিত্রটি অনেকটা লিলিথের অনুকরণে তৈরি করা হয়েছে। লিলিথ প্রথম স্বামী অ্যাডামের কাছ থেকে বিতাড়িত হয়ে চলে গিয়েছিল। এই গল্পে সাধুর বউও তার প্রথম স্বামীর থেকে বিতাড়িত হয়। লিলিথ হয়ে গিয়েছিল পিশাচিনী, আর এই গল্পে সাধুর বউ হয় পাগলিনী। লিলিথের ছিল পোষা সাপ আর পেঁচা, আর এখানে সাধুর বউয়ের থাকে কুলসুম নামের ছাগল আর পুকুরের মাছ। লিলিথ যেমন শিশু ও নবজাতকদের দেখতে পারত না, এই গল্পে সাধুর বউয়ের সাথে ছোট বাচ্চাদেরও ঝামেলা লেগেই থাকতো। বাচ্চারা তাকে পাগলি বলে খেপাতো, আর লিলিথ তো একজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। লিলিথের সঙ্গে অ্যাডামের সম্পর্কের মূল সমস্যা ছিল যৌনাচার করার সময় কে উপরে থাকবে সেটা নিয়ে। আমরা এই সিনেমাতেও সাধুর বউকে বারবার সাধুকে সঙ্গমের সময় বাধা দিতে দেখি। লিলিথ তার স্বামীর দ্বারা পরিত্যক্ত হয়েছিল, এখানে সাধুর বউও বারবার স্বামীর দ্বারা পরিত্যক্ত হয়েছিল। সিনপসিসটা লক্ষ্য করুন। ধরে নিন সাধুর বউই হচ্ছে লিলিথ। প্রথমে তার বিয়ে হয়েছিল অ্যাডামের সঙ্গে, তারপর অ্যাডাম তাকে পরিত্যাগ করায় লিলিথ চলে আসে মর্তলোকে। পাগলিনীর বেশে বিয়ে করে সাধুকে। সাধু তাকে একবার দূরে রেখে আসে, সেখান থেকে সে চলে যায় আবার অ্যাডামের কাছে। ইভকে দিয়ে তাকে গন্ধম খাইয়ে ফিরে আসে আবার সাধুর কাছে। এই সিনেমাতে গন্ধমের প্রতীকী রূপ ছিল তাল। লিলিথ সেবার স্বর্গ থেকে শিখে আসে সেই তালের পিঠার অদ্ভুত রেসিপি। আগে রাত্রে না জানা লিলিথ তখন সাধুকে খাওয়াতে থাকে এমন সব তালের পিঠা যা সাধু বাপের জন্মেও খায়নি। এই তালের পিঠা যে ঐশ্বরিক সেটা বোঝা যায় যখন আমরা দেখতে পাই সাধুর বউ পা বাঁধা অবস্থায়ও কিভাবে যেন তালের পিঠা বানিয়ে সাধুকে খেতে দিয়েছিল। এর পরের বার লিলিথকে সাধু তার মামার বাড়িতে রেখে আসে।
লিলিথ স্বর্গে যায় এবং অ্যাডামের বীর্য চুরি করে প্রেগনেন্ট হয়ে আসে। সাধু যখন পিতৃ পরিচয় নিয়ে সন্দিহান সন্তানটিকে নষ্ট করার চেষ্টা করে, তখন লিলিথ পালিয়ে চলে যায়। এভাবেই হিব্রু মিথোলজি ফিরে আসে গ্রাম বাংলার পটভূমিতে। এই অতিলৌকিক ঘটনার মাধ্যমে আরেকটি ঐতিহাসিক ঘটনার সূত্র খুঁজে পাই আমরা। সাধুর বউ ছিল 5 মাসের অন্তঃসত্ত্বা, অথচ স্বামীর সঙ্গে তার কখনো সহবাসী হয়নি। আগের স্বামীর সঙ্গেও যোগাযোগ নেই। কে এই সন্তানের পিতা সেটাও কেউ জানতে পারে না। আবার একই সময়ে গর্ভবতী হয়ে পড়ে তাদের ছাগল কুলসুমও। এ ঘটনা যেন রিলেট করে বিবি মরিয়মের সেই অতিলৌকিক ঘটনার সঙ্গে। ফ্রয়েডের তত্ত্বানুযায়ী নারী একই সঙ্গে মরিয়ম এবং লিলিথ 2 সত্তাকেই ধারণ করে। পুরুষতান্ত্রিক সমাজ নারীদের দুটি চরম ভাগে ভাগ করেছে, যার এক প্রান্তে আছে লিলিথ, যাকে ঘৃণা করা হয় এবং ভয় পাওয়া হয়, এবং অন্য প্রান্তে আছে মাতা মরিয়ম, যাকে পূজা করা হয়। এই সিনেমাতে আরও একটা সিম্বলিক সিকোয়েন্স আমরা দেখতে পাই। প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত, ঘরের ভেতরে নানা প্রজাতির প্রাণী, আর তার মাঝে মাটিতে শুয়ে আছে লিলিথ আর সাধু। অনেকটা যেন মহাপ্লাবনের সময় নূহ নবীর নৌকায় যেভাবে জোড়ায় জোড়ায় সব প্রাণীকুল আশ্রয় নিয়েছিল, তারই একটি প্রতিরূপ। এই সিনেমাতে গন্ধমের প্রতীকী রূপ ছিল এই তাল। এর পেছনে ছিল লালন এবং বাউলদের দেহতত্ত্ব ধারণার। লালনের গানে তালের ফল মূলত মানবদেহের সুপ্ত পরমাত্মা, ঐশ্বরিক প্রেমরস ও সাধন তত্ত্বের একটি শক্তিশালী মেটাফোর বা রূপককে নির্দেশ করে। গন্ধমের মতো তালও এই সিনেমাতে ছিল নিষিদ্ধ কাম বা প্রেমের ধারক। রৈদে তাল এবং গন্ধম ফল মিলিয়ে একটি ফিউশন তৈরি করা হয়েছে। তাল ছিল সাধু এবং সাধুয়ের বউয়ের মাঝে ভালোবাসার ভাষা। সাধুর বউ তালের পিঠা বানানোর জন্য এক ঐশ্বরিক ক্ষমতা নিয়ে প্রথমবার ফিরে আসে। সে ফিরে বারে বারে সাধুকে তালের পিঠা খাওয়ায়। সাধু প্রচুর খায় আর তার জীবনে নেমে আসে বিপর্যয়। সাধুর বউ পাগলামির তোরে প্রতিবেশীর গরু চুরি করে, শিশুর মাথা ফাটায়, ঘর পুড়ে ছাই হয় এবং মৃত্যু ঘটে গবাদি পশুরও। সাধু তাকে আবারও পরিত্যাগ করে, কিন্তু বউয়ের প্রতি সাধুর ভালোবাসা ছিল অনেক। বউয়ের কাছে তার শারীরিক চাহিদা পূরণ হয় না, কিন্তু তারপরও পুরো সিনেমা জুড়ে সে তার স্ত্রীকে ভালোবেসে যায় নিজের মতো করে। বউয়ের জন্য মাংস নিয়ে আসে দাওয়াত থেকে চুরি করে। অন্যরা পাগল বললে সে ডিফেন্ড করে বউকে। এমনকি বউ অন্য কারো দ্বারা গর্ভবতী হয়েছে তা বুঝেও কখনো স্ত্রীকে প্রবলভাবে অসম্মানিত করেনি সে। প্রথম 2 বার সাধু তার স্ত্রীকে ত্যাগ করেছিল, কিন্তু তার স্ত্রী যখন তাকে ত্যাগ করে তখন থেকে সাধু মানসিক ভারসাম্য হারানো শুরু করে। তাদের ছাগল কুলসুম সন্তান জন্ম দিয়ে মারা যায়, আর সাধু কুলসুমকে রান্না করে পুরো মাংস রাক্ষসের মতো খেয়ে ফেলে। কেন খায়? হতে পারে এটা তার ভালোবাসার বউয়ের প্রিয় ছাগল কুলসুমের পুরো স্মৃতিটাকে নিজের মধ্যে পুরে রাখার একটা চেষ্টা। তালকে যদি আমরা প্রেম ধরি, তাহলে শেষ দৃশ্যের মানেটা পরিষ্কার হয় আমাদের কাছে। স্ত্রীকে হারিয়ে ফেলার পরে তার স্মৃতির প্রেমের সাগরে হারিয়ে গিয়েছিল সাধু। সেখান থেকে তাকে একজনই বাঁচাতে পারত, আর সেটা হলো সাধুর বউ। এভাবেই প্রগৈতিহাসিক লিলিথের সেই গল্প পুনরচিত হয় রোহিত সিনেমার হাত ধরে। এখন প্রশ্ন আসতে পারে, সিনেমার নাম রোহিত কেন হলো? এর উত্তরও লুকিয়ে আছে লিলিথের নামের মাঝে। লিলিথ নামটি হিব্রু শব্দ লাইলা থেকে উদ্ভূত, যার অর্থ রাত। প্রাচীন আসিরীয় ভাষায় লিলিতু বলতে বোঝায় অন্ধকারের রাক্ষসী বা ডাইনি। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যেখানেই লিলিথের প্রসঙ্গ বা তার চারিত্রিক বৈশিষ্ট্য এসেছে, সেখানেই রোদের অনুপস্থিতি বা অন্ধকারকে নির্দেশ করা হয়েছে। পক্ষান্তরে রোহিত শব্দটি মূলত প্রচলিত বাংলা শব্দ রোদের একটি রূপ। এই সিনেমাতে লিলিথ সাধুর জীবন থেকে হারিয়ে যায়। অন্ধকারের হারিয়ে যাওয়া বোঝাতেই সিনেমার নাম রাখা হয়েছে রোহিত। এবার বলা যাক সিনেমাটি কেন দেখবেন। এক কথায় যদি বলি, শুধুমাত্র ইমরান এবং তুষির অভিনয় দেখার জন্য হলেও সিনেমাটি আপনাদের দেখা উচিত। অসাধারণের উপরে যদি কিছু থেকে থাকে, তারা দুইজন এই সিনেমাতে সেই লেভেলের অভিনয় করেছেন। নাজিফা তুষি এই চরিত্র করার জন্য 3 মাস পাগলাগারদে থেকেছেন। গায়ে কোনো প্রসাধনী মাখেননি। তিনি নিজেকে অ্যাডপ্ট করেছেন পাগলদের সঙ্গে, যাতে পাগলের চরিত্রটি তিনি পারফেক্টলি করতে পারেন। এই সিনেমাতে এই ইফোর্টটা এক অন্য রূপ এনে দিয়েছে তাকে। আর ইমরানের তীব্র পুরুষালী বাহ্যিক দিকের সাথে কোমল অন্তরাত্মা তার চরিত্রকে দিয়েছে অন্য এক সৌন্দর্য। যদি সিনেমাটোগ্রাফির কথা বলতে যাই, এত সুন্দর কাজের সমালোচনা করার সামর্থ্য আমার নেই। সিনেমার শুটিং হয়েছে আমার জানা মতে সুনামগঞ্জে, যেখানে সিনেমা সেটের জন্য আলাদাভাবে গাছ লাগানো হয়েছিল। ক্যামেরার নিখুঁত কাজ সেই গ্রামীণ জনপদকেই এক স্বর্গীয় রূপ এনে দেয়। একটা সময়ে বাংলার আর্ট ফিল্ম নির্মিত হতো গ্রাম বাংলার রূপ দেখিয়ে, যেখানে মূল প্রতিপাদ্য বিষয় থাকত গ্রাম বাংলার দরিদ্রতা।
কিন্তু রোহিত সিনেমাতে গ্রাম বাংলার পটভূমির সাথে পৌরাণিক কাহিনীর যে ফিউশন ঘটানো হয়েছে তা ছিল অনবদ্য। সাদা চোখে দেখলে হয়তো সিনেমাতে কোনো বিশেষ কাহিনী টুইস্ট চোখে পড়বে না, শুধুমাত্র উপভোগ করতে পারবেন সুন্দর সিনেমাটোগ্রাফি। কিন্তু যদি উপলব্ধি করতে চান নরনারীর আদিম পাপে তৈরি হওয়া সৃষ্টি আর বিনাশের সুখ, তাহলে হয়তো আপনার চোখে রোহিত ধরা দেবে ভিন্নধর্মী এক উপভোগ্য সিনেমা হিসেবেই। প্রিয় দর্শক, রোহিত সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যারা সিনেমা হলে গিয়ে রোহিত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা হলে গিয়ে এখনও সিনেমাটি দেখেননি তাদেরকে অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য, কারণ এ ধরনের ব্যতিক্রমধর্মী সিনেমা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আরও আসার দরকার আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়, খোদা হাফেজ।